হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আজকের ক্লাস ম্যাথামেটিক্সের ইন্ট্রোডাকশন ক্লাস। তো তোমাদের জন্য মোস্ট হেল্পফুল হতে চলেছে। যারা লার্নার স্টুডেন্ট রয়েছে তাদের জন্য মোস্ট হেল্পফুল হবে আজকের এই ক্লাসটা। দেখো, ম্যাথামেটিক্স সাবজেক্টকে দেখে অনেকেই হয়তো ভয় পেয়ে যায় যে কিভাবে কি কোশ্চেন্স করব, এত সূত্র, এত ক্যালকুলেশন। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি এই সাবজেক্টটাকে ভালোবাসো, প্রপার ওয়েতে একে প্র্যাকটিস করো, দেন তুমি এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম স্কোরটা করতে পারবে। এটুকু নিজের ওপর বিশ্বাস রাখো। ফার্স্ট অফ অল তোমাদের যে কথাটা আমি বলবো, তোমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়ে থাকে সেগুলো কি জানো? কোনো একটা পরীক্ষা হয়েছে, তোমরা সেই কোশ্চেন পেপারটা নিয়ে বসো, এবার সেখানে কি কোশ্চেন এসছে দেখছো, কোনোটা দেখলে ট্রেনের, কোনোটা সিম্পল ইন্টারেস্ট, কোথাও তো কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার যে ওটা সলিউশন করে দিল, তুমি সেটি দেখলে, কিন্তু ওই সেই সলিউশনটা সে করছে, সে কেন করতে পারছে? কারণ সে প্রপার ওয়েতে ম্যাথামেটিক্সকে কভার আপ করেছে। পার্টিকুলারলি শুধুমাত্র সেই কোশ্চেন্সটার জন্য সে তৈরি হয়নি, সে কিন্তু ম্যাথামেটিক্স সাবজেক্টের জন্য তৈরি হতে পেরেছে। তাই তার কাছে পিওয়াইকিউ বলো বা প্র্যাকটিস সেটের প্রশ্ন বলো, কোনো বইয়ের প্রশ্ন বলো, ইজি হয়ে আসছে। তো সেই প্রপার ওয়েতে তুমি যে কভার আপ করবে, তার জন্য তোমার ইন্ট্রোডাকশন ক্লাসটা মোস্ট হেল্পফুল হবে। আমি চাইলে ক্লাস 1, ক্লাস 2 এইভাবে তোমাদের ডাইরেক্ট ক্লাস দিয়ে দিতে পারতাম, বাট ইন্ট্রোডাকশন ক্লাসটা তোমরা করো, দেন কয়েক দিনের মধ্যে তোমাদের ক্লাস 1, ক্লাস 2 এইভাবে ম্যাথামেটিক্স ক্লাসগুলো কভার আপ করাবো। এই ক্লাসগুলো থেকে তোমরা আপকামিং এনটিপিসি এক্সাম, রেলওয়ে গ্রুপ ডি এক্সাম, পাশাপাশি কলকাতা পুলিশ, স্টেট ওরিয়েন্টেড এক্সাম, তোমাদের সমস্ত পরীক্ষাতেই সমানভাবে উপকৃত হবে বলে আশা রাখছি। তো ফার্স্টে তোমাদেরকে যেটা বলবো, যে ম্যাথস, এই ম্যাথসের যে স্টার্টিংটা, সেটা তোমরা কিভাবে করবে। দেখো, তুমি যদি স্টেট ওরিয়েন্টেড কোনো এক্সাম দাও, স্টেট ওরিয়েন্টেড যদি কোনো এক্সাম দাও, যেগুলো কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, তার পাশাপাশি পিএসসি, ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষাগুলোতে তুমি মনে রাখবে ম্যাথামেটিক্সের মেন যে জায়গাটা সেটা হচ্ছে অ্যারিথমেটিক, যেটাকে আমরা বলি পাটিগণিত, রাইট? এই পাটিগণিত এটা হচ্ছে এই স্টেট ওরিয়েন্টেড এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে, যে চ্যাপ্টারগুলো ইনক্লুড আছে আমি তোমাদের বলছি, তো সেগুলো তোমার স্টেট ওরিয়েন্টেড এক্সামের জন্য মোস্ট হেল্পফুল হবে। তার পাশাপাশি যারা সেন্ট্রালের প্রিপারেশন নিচ্ছ, অ্যারিথমেটিক সেকশন কিন্তু সেখানেও কিন্তু এর ওয়েটেজ হেভি রয়েছে। এবার দেখো, স্টেট ওরিয়েন্টেড এক্সামের ক্ষেত্রে আরও একটা জায়গা তোমাকে কভার আপ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যেটাকে আমরা বলি মেনসুরেশন, অর্থাৎ পরিমিতি। এই পরিমিতির মধ্যে অনেকগুলো চ্যাপ্টার হয়। কীরকম? একটা হয় আয়তক্ষেত্র, একটা হয় বর্গক্ষেত্র, একটা হয় ট্রায়াঙ্গেল, একটা হয় সার্কেল, আর তোমার হয় ট্রাপিজিয়াম, রম্বস, এরকমগুলো হয়। এখান থেকেই আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, এই চারটে মোস্ট ইম্পর্টেন্ট। এই চারটে মোস্ট ইম্পর্টেন্ট। এবার এই যে আয়তক্ষেত্র তুমি দেখছো, বর্গক্ষেত্র দেখছো, এখানে দেখবে তোমরা কোশ্চেন্স দেখবে যে এত দৈর্ঘ্য, এত প্রস্থ, তাহলে চারিদিকটা বেড়া দিতে এত টাকা করে খরচা হলে টোটাল কত টাকা খরচা হবে। স্কোয়ারের ক্ষেত্র দেখবে বাগানের চারপাশে এত মিটার বেড়া দেওয়া আছে, তাহলে বাগানটার ক্ষেত্রফল কত। তো এই যে প্রশ্নগুলো হয়, এখন তুমি যদি ডাইরেক্ট সেই প্রশ্নে চলে যাও এবং এটার যদি তুমি সলিউশন দেখো, কিন্তু তোমাকে যদি এই ওরিয়েন্টেড অন্য কোনো প্রশ্ন দেওয়া হয় এবং প্রশ্নটার মধ্যে একটু যদি মডারেট করে দেওয়া হয়, তুমি কিন্তু সেটার সলিউশন করতে পারবে না। কেন পারবে না? কারণ তুমি ডাইরেক্ট এখানে চলে গিয়েছো, কিন্তু এখানে যাওয়ার আগে এই যে রেক্টেঙ্গেল, তারপর তোমার যে স্কোয়ার, এর যে অঙ্কগুলোর অ্যাপ্লিকেশন শুরু করার আগে তার যে একটা নির্দিষ্ট রুল রয়েছে, তোমাকে সেগুলো তো জানতে হবে। বোঝা গেল? দেখো, ম্যাথামেটিক্স সাবজেক্টকে ভয় পেও না, জাস্ট এটাকে ভালোবেসে ভালো করে পড়ার চেষ্টা করো, আর প্র্যাকটিসটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম কথা তোমাদের যেটা বলবো, অ্যারিথমেটিকে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, রাইট? এই অ্যারিথমেটিকের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারগুলো কী কী তোমাদের মনে রাখতে হবে, যে অ্যারিথমেটিকের মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেগুলো রয়েছে, সেটা একটা হচ্ছে পার্সেন্টেজ, অ্যান্ড সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন। এবার তোমার এগুলো কোথায় হেল্প করবে জানো? এই দুটো চ্যাপ্টার পুরো অ্যারিথমেটিকটাকে হেল্প করবে। কিভাবে? দেখো, পার্সেন্টেজের যে অঙ্কগুলো হয়, এর অ্যাপ্লিকেশন তুমি যখন শিখে যাবে, তখন সিম্পল ইন্টারেস্টে তুমি যখন ম্যাথ করবে, কম্পাউন্ড ইন্টারেস্টে যখন ম্যাথ করবে, যেটা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এর অ্যাপ্লিকেশন দেখবে কিভাবে হয়। রেশিও অ্যান্ড প্রপোর্শন, এটা তুমি কিভাবে কোথায় অ্যাপ্লাই করবে? অ্যারিথমেটিকে রেশিও প্রপোর্শনে কনভার্ট করতে পারলে কি হয়? ভ্যালুগুলো ছোট হয়ে যায়। আমি যদি তোমাকে বলি 80 রেশিও 25, বলো তো এটাকে তুমি রেশিওতে ছোট করতে পারবে? বলবে হ্যাঁ পারবো। কেন? কারণ এটা
5 দিয়ে যাবে 16, এটা 5 দিয়ে যাবে 25। এবার দেখো 16 আর 5-এর ওপর ক্যালকুলেশন করা যতটা সহজ, 80 আর 25-এর ওপর ক্যালকুলেশন করা তুলনামূলক একটু কিন্তু প্রেসার হয়ে যাচ্ছে, রাইট? কারণ ছোট ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করলে ইজি ওয়েতে তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। এবার রেশিও অ্যান্ড প্রপোর্শনের যে ফান্ডাগুলো রয়েছে, এর যে আমাদের অ্যাপ্লিকেশনগুলো কিভাবে কোথায় করতে হবে, এটার জন্য তোমাকে প্রপার ওয়েতে রেশিও অ্যান্ড প্রপোর্শন কভার আপ করতে হবে। বোঝা গেল? কারণ এক্সামে রেশিও প্রপোর্শনের যে ওয়েটেজ কি তার প্রমাণ তোমরা PYQতে পেয়ে যাবে। বোঝা গেল? এবার পার্সেন্টেজের অনেকে কি করে জানো, 1% মানে 100, 1/2%, 1/2 মানে হচ্ছে তোমার এটা মানে কত 50%, তাই তো? হাফ মানে কত 50%, 1 মানে কত 100%, 1/3 মানে কত 1/3 মানে 33 1/3%। অনেকে কি বলে এই জায়গাটা তোমরা এরকমভাবে একটা শিডিউল দেওয়া হয়, এটাকে তোমরা মুখস্থ করে নেবে। এরকম একটা অনেক আরও থাকে 1/4, 1/5, 1/6, 1/7, এইভাবে হয়তো 1/15 পর্যন্ত দেওয়া থাকে, যে এটা মুখস্থ করে নেবে। এবার মুখস্থ করার সময় কি হয়, প্রথম 4-5টা তো খুব ভালো মুখস্থ হয়, কিন্তু তারপর থেকে কিন্তু আর মনে রাখা যায় না, রাইট? তো এটাও একটা প্রপার সিস্টেম আছে, সেই সিস্টেমটা তোমাদের আমি পার্সেন্টেজের ক্লাসে 1-এই দেবো। পার্সেন্টেজটা এমন না যে একটা ক্লাসেই কাভার আপ হবে, এর ওরিয়েন্টেড তোমরা 3 থেকে 4টে ক্লাস পাবে, এবং প্রথম ক্লাসটা থাকবে বেসিক, তারপর তোমাদের একটু ইজি ওয়েতে ম্যাথগুলো থাকবে, তারপর তোমাদের একটু অ্যাডভান্স থাকবে, দেন কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে, এইভাবে প্র্যাকটিস ক্লাসও থাকবে। ওভারঅল পার্সেন্টেজটা কাভার আপ করাবো, সেম অ্যাজ প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে ম্যাথামেটিক্সের কাভার আপ করাবো, রাইট? তো দেখো এইগুলো একটা প্রপার ওয়েতে সিস্টেম আছে, সেই সিস্টেমে তোমাকে এগুলো মনে রাখতে হবে, এবং তবেই এর অ্যাপ্লিকেশনগুলো তুমি এক্সামে কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবে। দেখো কম্পিটিটিভ এক্সামে ম্যাথামেটিক্সের কি সুবিধা জানো, তুমি যখন ঠিকঠাকভাবে ম্যাথটা কাভার আপ করবে, তখন তোমার কাছে ম্যাথের যে নাম্বারটা থাকবে তুমি কিন্তু পুরো 100% নাম্বারটাই ক্যারি করতে পারবে, বিকজ এখানে ডাটাগুলোই শুধুমাত্র চেঞ্জ হয়, বাট টাইপটা তো সেম থাকবে। এখন যদি তোমাকে বলি এ একটা কাজ করছে 20 দিনে, বি ওই কাজটাই করছে 10 দিনে, দুজনে একত্রে কত দিনে করবে? না AB বাই A+B, ধরো এটা তুমি সূত্রটা পড়েছো, বাই XY বাই X+Y, তুমি এটা পড়েছো। পরীক্ষায় গিয়ে তুমি এটা কি দেখলে, এটা 20 দেয়নি, এটা দিয়েছে 30, এটা 10 দিনই, এটা দিয়েছে 15। তো অ্যাপ্লিকেশন তো এটাই হবে, ডাটাটা চেঞ্জ হবে। এখানে A দেয়নি, এটা দিয়েছে X, এখানে B দেয়নি, এটা দিয়েছে Y। বোঝা গেল? এটাই তো তোমাদের এক্সামে চেঞ্জ হবে। ম্যাথামেটিক্স রিজনিংয়ে ফুল নাম্বারটাই ক্যারি করা যায়, আর এই দুটো সাবজেক্টের উপর বেস করে তুমি কিন্তু অনেক অনেক অ্যাডভান্স থাকবে অন্যান্য স্টুডেন্টদের থেকে। বোঝা গেল? দেখো আমরা পরীক্ষাতে যখন পরীক্ষার হলে বসছি, তখন সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কম্পারেটিভ এক্সামের আসল যে জায়গাটা সেটা হচ্ছে টাইম। এখানে যে ঠিকঠাক টাইমটাকে নিয়ে কাভার আপ করতে পারবে, তাহলে সে এক্সামে একটা ভালো স্কোরও করতে পারবে। বাট অনেকের ক্ষেত্রে কি হয়, এই টাইমটা কখন চলে গেল বুঝতেই পারলাম না। এবার এত ম্যাথ, রিজনিং, জিকে, স্টেট ওরিয়েন্টেড এক্সাম হলে আবার OMR ফিল আপ, তাই তো? তাহলে এই টাইমটা কী করে প্র্যাকটিস করবে? তার জন্য চাই তোমার হিউজ প্র্যাকটিস। বোঝা গেল? হিউজ প্র্যাকটিস, এটাই তোমার অটোমেটিক টাইম ক্যালকুলেশন করিয়ে দেবে। বোঝা গেল? এবার আমাদের এই টাইমগুলো কোথায় সেভ করে, কিভাবে সেভ করে? দেখো সাপোজ ধরো তোমাকে আমি বললাম যে বলো তো 15 গুণ 15 কত হয়? যদি তোমার 15 স্কোয়ার মুখস্থ হচ্ছে, তুমি বলবে 225। কিন্তু একবারও ভেবে দেখলে যেটা অ্যাকচুয়ালি অন্য কোনো সিস্টেমে কি করা যেতে পারতো? বলবে যেত। কিভাবে? দেখো ওই 5 আর 5-এ তুমি গুণ করো, কত হবে? 25। দেখো আগে লেখা আছে। 1-এর পরের নাম্বারটা কত? বলবে 2, তাকে দিয়ে 1কে গুণ করো, 1 2 2 লেখা রয়েছে। দ্যাট মিনস 225 এইভাবেও আনা যায়? বলো হ্যাঁ। তাহলে আমি তোমাকে যদি বলি যে 25 গুণ 25 কত হবে? বলবে 5 আর 5-এ গুণ করো। এটা কখন অ্যাপ্লিকেবল? যখন দুটো নাম্বারই সেম এবং শেষে 5, রাইট? তাহলে দেখো 5 আর 5-এ গুণ করো, কত লিখবে? বলবে 25। 2-এর পরের নাম্বারটা কত? বলবে 3, 2কে 3 দিয়ে গুণ, 2 3-এ 6, এটাকে আগে লেখো, 625। তোমাকে যদি বলি যে 35 গুণ 35 কত হবে? বলবে 5 আর 5-এ গুণ করবো, দ্যাট মিনস 25। আর 3-এর পরের নাম্বার কত? বলবে 4, 3কে 4 দিয়ে গুণ, 3 4-এ 12, এটা আগে লেখো, 1225। এখন যদি তোমাকে বলি 75 গুণ 75 বলো, তুমিই বলো কত হবে? বলবে 5 আর 5-এ গুণ করবো 25, আর 7, তার পরের নাম্বার 8, 7 8-এ 56। বোঝা গেল? এই জিনিসগুলো তোমার পরীক্ষাতে হেল্প করবে। দেখবে পরীক্ষাতে PYQতে একটা প্রশ্ন দেওয়া হয় যে 1024 বা একটা কোনো নাম্বার দেওয়া আছে, আমি তোমাদের এই নাম্বারটা দিলাম যে এটা কার স্কোয়ার রুট। এবার অপশন এতে দেওয়া হয় যে
31 অপশান বি, 32 অপশান সি, 33 অপশান ডি, 34। বোঝা গেল? এবার দেখো তুমি এটা পরীক্ষাতে দেখেও এগুলো কিন্তু একটা সলভ করা যায়। কিভাবে? সাপোজ দেখো আমি যদি বলি যে এটা 31 উত্তর হতো, তাহলে 31 গুণ 31 হতো, অপশান এটা তুমি মনে করছো উত্তর। তাহলে দেখো ইউনিট ডিজিট মানে একদম প্রথম যে অক্ষরটা হতো, প্রথম যে নাম্বারিংটা হতো, 1 1কে কত হতো 1, বাট এখানে কত আছে 4, তাহলে অপশানে উত্তর না। অপশান বিতে দেখো ইউনিট ডিজিট 2 আর 2 লাস্টে গুণ হয়ে কত হতো 4, তাহলে এটা উত্তর হতে পারতো। এটা 33, মানে 33কে 33 দিয়ে তুমি যখন গুণ করবে তখন ইউনিট ডিজিট কত হবে 3 3কে 9, এখানে তো 4 আছে, এটা উত্তর হবে না। দেখো 34কে 34 দিয়ে গুণ যখন করতে কত হতো বলো, 4 4 16, তাহলে ইউনিট ডিজিট 6, এখানে 4, এটাও হবে না। ফাইনাল অ্যান্সার 32। এবার যদি এখানে বলো যে 42 দেওয়া থাকতো কোথাও, তাহলে তো 2 2 4 হতে পারতো। যদি কোথাও 8 দেওয়া থাকতো শেষে, তাহলে 8 8 64, তারও 4 হতে পারতো। তার জন্য এর যেটা অ্যাকচুয়াল সিস্টেম, তোমরা যদি এরকম অপশান পাও তখন এইভাবে এলিমিনেট করো। আদারওয়াইজ এটার প্রপার যে সিস্টেমটা সেটা দেখে রাখো এক্সাম অ্যাপ্রোচে। কীভাবে? দেখো তুমি জানো 3 স্কোয়ার কত, বলবে 3 3কে 9, রাইট? তাহলে আমি যদি বলি যে এইরকম একটা কাছাকাছি রেঞ্জে যাব, কত নাম্বার নিতে পারি, বলবে 30। কেন? কারণ 3 স্কোয়ার যদি 9 হয় তাহলে 30 স্কোয়ার 900। আমি এটা কেন করছি দেখো, তোমাকে একটু আগেই দেখালাম যে কোনো কিছুর শেষে 5 থাকা এবং সেই নাম্বারটাকে দিয়ে যদি ওই নাম্বারটা আমরা গুণ করি তখন তার অ্যাপ্লিকেশনটা এইভাবে হয়। তাহলে আমি যদি তোমাকে বলতাম যে 35 স্কোয়ার কত হবে গো, বলবে 5 5 25, আর 3-এর পরের নাম্বার 4, তাকে দিয়ে 3টে গুণ, দ্যাট মিনস 3 4 12। এবার দেখো এই যে নাম্বারটা 1024, এটা দেখো 900 থেকে 1225-এর মধ্যে কোথাও একটা আছে, কারণ 900 থেকে 1225 তার মধ্যেই 1024 কোথাও না কোথাও আছে। তাহলে হতে পারে সেটা 31 স্কোয়ার, হতে পারে সেটা 32 স্কোয়ার, হতে পারে সেটা 33 স্কোয়ার, বা সেটা 34 স্কোয়ার, কারণ 30 আর 35 আমি নিয়ে নিয়েছি। তাহলে ঠিক এইভাবে এর অ্যাপ্লিকেশনটা করবো যে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, ইউনিট ডিজিট মিলছে একমাত্র 32 স্কোয়ার, 2 2 4, দ্যাট মিনস এটা 32-এরই স্কোয়ার হবে, এটুকু আমরা কনফার্ম হলাম। বোঝা গেল? এবার তোমার কাছে যখন কোনো পরীক্ষাতে তুমি যখন এরকম প্রশ্নগুলো পাবে তখন সেটাকে এই বর্গমূলের মতন করে আন্ডাররুট করে তুমি কিন্তু করতে যেও না বেসিক ওয়েতে, এগুলোতেই তোমার কিন্তু এই জায়গাটা কাভার আপ করবে। বোঝা গেল? টাইম ম্যানেজমেন্ট কিভাবে হয়, এই জিনিসগুলো করেই হয়। সাপোজ তোমাকে যদি এখন আমি বলি, আচ্ছা বলো তো 25কে 2 দিয়ে গুণ করলে কত হয়, বলবে খুব ইজি তো, 25 তো গুণে 50। বাহ, বলো তো 25 গুণ 16 করলে কত হয়? দেখো একটু হলেও টাইম লাগছে, একটু হলেও টাইম লাগছে। কেন বলো তো? কারণ তুমি 25কে 16 দিয়ে গুণ করছো, বাট তুমি 25কে 16 দিয়ে গুণ করতে গেছো বলেই তোমার এই ভাবনাটা তোমাকে ভাবতে হচ্ছে। কিন্তু আমি যদি বলি যে গুণগুলো আমরা ব্রেকডাউন সিস্টেমে করব, কিভাবে? দেখো 16কে তুমি বলতেই পারতে 4 গুণ 4। কেন? কারণ 4 4 16 হয়, আমি লিখতেই পারি 4 গুণ 4। এবার আমরা এটা এখানে লিখে করছি, তুমি যখন হিউজ প্র্যাকটিস করবে এগুলো তোমার ওরেল ক্যালকুলেশন হবে, আর এগুলোই তোমার টাইম সেভ করবে, রাইট? এবার দেখো 25কে 16 দিয়ে গুণ করার সময় 16কে ব্রেক করো 4 ইন্টু 4-এ, তাহলে 25 যেমন আছে তুমি রেখে দাও। এবার দেখো তো চিনতে পারছো, 25 4-এ 100, আর 100কে 4 দিয়ে গুণ, দ্যাট মিনস 400। বোঝা গেল? আচ্ছা আমি যদি তোমাকে বলতাম যে বলো তো 25 গুণ 18 করলে কত হয়? দেখো ভাবছো, তাই তো? কারণ তুমি 18 দিয়ে গুণ করতে গেছো। না না না, তুমি একে ব্রেক করো 9 ইন্টু 2। তাহলে এবার থেকে যখন কোনো নাম্বার তুমি দেখবে তোমাকে কি করতে হবে, ব্রেকডাউন করতে হবে। ব্রেকডাউন করলে কি হবে, নাম্বারগুলো ছোট হয়ে আসবে। যেটা তোমাকে একটু আগে বলছিলাম, এই যে রেশিও অ্যান্ড প্রপোর্শনে আমরা অ্যারিথমেটিকের অ্যাপ্লিকেশন যখন করব তখন কোনো একটা বড় নাম্বারকে আমরা কি করে সেই নাম্বারটাকে ছোট নাম্বারে কনভার্ট করতে পারবো, তার জন্য রেশিও প্রপোর্শনে অ্যাপ্লিকেশন দরকার। আর পার্সেন্টেজের ভ্যালুগুলোকে কি করে আরও ছোট করা যায় সেগুলো তোমাদেরকে পার্সেন্টেজের যখন বেসিক ক্লাসটা থাকবে সেখানে তোমরা এর অ্যাপ্লিকেশন বুঝতে পারবে, উইদিন এগুলোও যেমন বুঝতে পারবে। সেম অ্যাজ তোমাকে এটাও আমি বলতে চাইলাম যে তুমি 25কে দিয়ে 18কে যখন গুণ করছো তখন তোমার এই 9 গুণ 2 যখন তুমি এটাকে ব্রেক করে নিয়েছো, তাহলে 25 যেরকম আছে এবার গুণ দাও। দেখো 25কে 9 দিয়ে গুণ না করে তুমি 25কে 2 দিয়ে গুণ করো, 25 দুগুণে কত 50, 50কে 9 দিয়ে গুণ করো, বাদ দাও না একটা শূন্য, 9 5-এ 45, এই শূন্যটা আবার বসিয়ে দাও, 450। বোঝা গেল? এই জিনিসগুলো তোমার এক্সামে টাইম সেভ করবে। এবার দেখো আমি তোমাদের ডিভিসিবিলিটি যখন ক্লাস দেবো সেখানে 3 9, তারপর তোমার 7 11, এইগুলো যে কীভাবে ডিভিসিবিলিটি করতে হয়
তার তোমাদের প্র্যাকটিস সেট, PYQ এবং বেসিক ক্লাসটাও ফার্স্টে দিয়ে এটা স্টার্ট হবে এই ডিভিসিবিলিটির ক্লাস, রাইট? তো ফার্স্ট অফ অল তোমাকে আমি যদি বলি এখন যে ধরো ডিভিসিবিলিটির ক্লাসটা যখন হবে তখন তোমরা এর অ্যাপ্লিকেশন দেখবে, বাট এখন তোমাদের আমি 11 গুণিতকের একটা সিস্টেম দেখাবো। কীরকম? দেখো 11কে যদি 11 দিয়ে গুণ করতে বলা হয় তুমি বলবে কত না 11 স্কোয়ার, দ্যাট মিনস 121, তাই তো? আচ্ছা বলো তো 11কে যদি বলতাম যে 12 দিয়ে গুণ করো কত হবে? দেখো 11কে আমরা যখন 12 দিয়ে গুণ করছি তুমি এই জায়গাটায় একটু তাকাও তো, দেখো 11 দিয়ে 11কে গুণ করছো, দুটো 1 লেখা রয়েছে, মাঝখানে দেখো 1 আর 1 এদের যোগফলটা 2 লেখা রয়েছে, বলো হ্যাঁ। তাহলে 11 দিয়ে তুমি যখন 12কে গুণ করবে তখন কি করবে? 11-র কোনো অস্তিত্বই থাকে না। কীরকম? বিশ্বাস হচ্ছে না? দেখো 11 দিয়ে 12কে গুণ করছি, 11কে আমি রাখবোই না, এই 12কে কী করবো? জাস্ট একটু ফাঁক করে লিখবো 1 আর 2। এবার এদের যে যোগফল ডিজিট সেটা তুমি মাঝখানে লেখো, 1 আর 2 যোগফলটা 3, বোঝা গেল? এবার আমি যদি তোমাকে বলি যে 11কে তাহলে বলো তো 15 দিয়ে গুণ করলে কত হবে? বলবে 11-র তো কোনো অস্তিত্ব থাকে না, একে কাটো। তাহলে 15, 1 আর 5 একটু ফাঁকা করে লেখো, ইউনিট ডিজিটগুলোকে যোগ করো, 5 আর 1 6, দ্যাট মিনস 165। বুঝতে পারলে? এবার তোমাকে যদি দেওয়া হয় 11 গুণ 72 কী করবে তুমিই বলো? বলবে 7 আর 2কে লিখবো আর যোগফলটা 9 মাঝে লিখে দেবো। সরি। এবার দেখো এইগুলো তোমার কোথায় হেল্প করবে? সাপোজ তুমি কোনো একটা এক্সামে ম্যাথ পেয়েছো, রাইট? তো তোমার হাতে এবার টাইম তো একটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে, বুঝতেই পারছো, বা তোমার হাতে টাইম কম, তোমাকে অনেকগুলো ম্যাথও আছে কমপ্লিট করতে হবে। এবার ধরো অঙ্কটা তুমি বুঝতে পারছো যে এটা একটা 11 গুণিতকের উত্তর হবে, এটুকু তুমি কনফার্মেশন আসো, রাইট? তো তোমার কাছে যখন অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি রয়েছে, রাইট? এবার কোথাও রয়েছে 6 3 4, কোথাও রয়েছে ধরো 1 2 4, কোথাও রয়েছে ধরো 7 2 9, আর কোথাও রয়েছে ধরো 100। এরকম ধরো 4টে অপশান তোমার কাছে রয়েছে। এবার ফাইনালি তুমি 11-র সাথে গুণ করে তোমার এই উত্তরগুলোর মধ্যে একটা উত্তর হবে, রাইট? তো তুমি তখন সেই গুণে আর টাইম নষ্ট না করে ডাইরেক্ট অপশানে আসবে। অপশানগুলো দেওয়া হয় আমাদের সুবিধার্থে, এর অ্যাপ্লিকেশান জানতে হবে আমাদের কীভাবে। দেখো 11-র গুণিতকের সিস্টেম কী বললাম? দুটো ইউনিটের যোগফল, ডিজিটের যোগফল তোমার মাঝে থাকবে। দেখো 6 আর 4 কত হয়? 10, এটা কত? 3, হবে না। 1 আর 4 যোগফল 5 নেই, 7 আর 2 যোগফল কত? 9, হতে পারে, 100 তো হবেই না, তাহলে উত্তর এটা, বোঝা গেল? এবার অনেক সময় আমরা 11 ডিভিসিবিলিটি অন্যভাবেও চেক করব, সেগুলো কীভাবে? দুটোর যোগফল যদি এর সাথে মাইনাস হয়ে যায়, 0 হয়ে যায়, যেগুলো আমি ডিভিসিবিলিটি ক্লাসে দেখাবো, বাট এখন যেটা দেখালাম এটা জেনে রাখো। দেখবে মেনসুরেশনের অনেক সময় আমরা যখন অঙ্ক কিছু করি পরিমিতির, তো পরিমিতিতে মেন প্রবলেম কী হয় জানো? যেটা মেনলি 3D, অর্থাৎ 3 ডাইমেনশন, যেখানে L B H এর ফাংশন থাকে, লেন্থ ব্রেথ হাইট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, রাইট? 2D মানে যেখানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এগুলো, মানে যেগুলো তো আমরা 2 ডাইমেনশনাল বলবো, অর্থাৎ যেখানে লেন্থ আর ব্রেথটাই দেখা যায়। বাট যেটা L B H হয় অর্থাৎ 3D, রাইট? 3D কীরকম হয়? 3D সাপোজ হচ্ছে এটা, এটা দেখো তুমি লেন্থ ব্রেথ হাইট তিনটেই দেখতে পারবে, রাইট? এই দেখো, রাইট? 3টে ভিউ পাচ্ছ, এই দেখো 1 2 3টে ভিউ পাচ্ছ। আর 2 ডাইমেনশনাল কোনটা? রেক্টেঙ্গেল, যেরকম তোমার আয়তক্ষেত্র, দেখো লেন্থ আর ব্রেথ দেখতে পাচ্ছ, বোঝা গেল? তার জন্য এটার নাম 3D, এটার নাম 2D, রাইট? এবার দেখো 3Dর ম্যাথগুলো তোমরা যখন মেনসুরেশন করবে তখন সেখানে দেখবে কিছু ফর্মুলা আছে, 4 আর 3 পাই আর স্কোয়ার এইচ, কোথাও আছে পাই আর স্কোয়ার এইচ। এবার আমরা যখন এই ম্যাথগুলো করবো তখন প্রপার হতে প্র্যাকটিস করবো, দেন এগুলো আর প্রবলেম হবে না। বাট সাপোজ তোমাকে আমি বলে রাখছি, যদি ধরো তুমি দেখছো যে এইরকম একটা কোনো প্রবলেমে পড়েছো, তুমি বুঝতে পারছো না যে কোন ফর্মুলাটা এখানে ক্রিয়েট হবে, রাইট? তোমার হাতে টাইমও কম। এবার তুমি একবার অপশানগুলোতে এসো, তুমি যদি এই জিনিসটা মনে করতে না পারছো এক্সামে যে আমি তো ভুলে যাচ্ছি এটা ফর্মুলাটা হবে না এটা ফর্মুলা হবে, কারণ এর ফর্মুলাগুলো খুব নিয়ারেস্ট হয়, রাইট? এবার তখন তুমি কি করবে? অপশান এ, অপশান বি, অপশান সি আর অপশান ডি আছে, রাইট? তো তুমি একটা জিনিস বলো, পাই ডিনোটস করে নাম্বার অফ ভ্যালু কত? বলবে 22/7, এটা অ্যাপ্রক্স ভ্যালু, রাইট? এটা অ্যাপ্রক্স ভ্যালু 22/7। তো 22 মানে কার গুণিতক? বলবে 11-র একটা গুণিতক, বলো হ্যাঁ, বলবে হ্যাঁ। এবার তুমি যখন দেখছো যে 22 রয়েছে পায়ের মধ্যে আর 22 মানে সেটা 11-র গুণিতক, আর 11-র ডিভিসিবিলিটি আমি যখন তোমাদের ক্লাসে করাবো তখন এর অ্যাপ্লিকেশান দেখবে। বাট তুমি যদি এই জিনিসটাও লক্ষ্য রাখো যে এমন কোন নাম্বারটা রয়েছে, বা 11-র ডিভিসিবিলিটি তুমি যখন চেক করবে যে ইউনিটগুলোকে যখন যোগ করে এক ঘর গ্যাপে আমরা যাব, আর বাকি ছেড়ে আসা ডিজিটগুলোকে যখন যোগ করব,
তাদের মধ্যে যে বিয়োগফল হবে সেটা যদি 0 বা 11-র একটা গুণিত হয় তাহলে সেটা 11 ডিভিজিবিলিটি হয়ে যায়, রাইট? তো এটা ডিভিজিবিলিটি ক্লাসেই তোমরা অ্যাপ্লিকেশানগুলো দেখো। তো আমরা তখন সেখানে না 11 ডিভিজিবিলিটি এটা চেক করে দেবো, বোঝা গেল? কোথাও যদি আমরা 9-এর গুণিতক পাই যেটা ডিভিজিবিলিটি, তোমার এগুলো অনেক হেল্প করে, আর এগুলোই তোমার টাইম সেভ করবে। তোমার টাইম তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, তার পাশাপাশি এই অ্যাপ্লিকেশানগুলো এক্সামে তোমাকে মোস্ট প্রবাবলি অনেকটাই হেল্প করে দেয়, বোঝা গেল? তো আমি তোমাদের আজকে যে ইন্ট্রোডাকশান ক্লাসটা দিলাম, এখানে আমি তোমাদের কিছু কথা বলতে চাইবো। দেখো, ম্যাথামেটিক্স সাবজেক্টটা অতটাও ভয়ানক না যতটা তোমরা এটাকে ভয় বানিয়ে নিয়েছো নিজের কাছে, রাইট? এই সাবজেক্টটার মধ্যে অনেক ইন্টারেস্টিং আছে। জিকে পড়তে গেলে যেরকম তোমাকে মুখস্থ করতে হচ্ছে, অনেক কিছু ব্রেনের মধ্যে রাখতে হচ্ছে, ম্যাথামেটিক্সে কী জানো, তুমি যখন প্রপার ওয়েতে একটু একটু করে কমপ্লিট করে করে এটাকে কাভার আপের দিকে পৌঁছে যাবে, তখন তুমি এর আসল যেটা ম্যাথসের যেটা মজা সেটা কিন্তু পাবে, বোঝা গেল? তখন তুমি দেখবে প্র্যাকটিস সেট করতে ইন্টারেস্ট পাচ্ছ, পিওয়াইকিউগুলো করতে ইন্টারেস্ট পাচ্ছ। তো ম্যাথামেটিক্স রিজনিং এটা তোমাকে ফুল মার্কস দিতে পারে, যেটা জিকে দিতে পারে না। জিকেতে কোথাও না কোথাও তুমি আটকে যাবে, কিন্তু ম্যাথসে কি হয়, তোমাকে আমি কি বললাম যে ডাটাটা চেঞ্জ হবে, রাইট? জিকে তুমি হিউজ পড়বে কিন্তু তবুও দেখবে কিছু না কিছু প্রশ্ন তোমার অজানা রয়ে যাচ্ছে, রাইট? বলছি না যে অজানা থাকতে পারে, বাট কোথাও না কোথাও তোমার অজানা থাকতেও পারে। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এমন এলো যেগুলো হয়তো তুমি এত পড়েছো, বাট সেই কোশ্চেনটাই তোমার অজানা, রাইট? বাট ম্যাথসের ক্ষেত্রে এটা হয় না। ম্যাথসে কিছু কোশ্চেন হয়তো এমন গিট দেয় এক্সামিনার, যেটা ওইটুকু গিটটা খুলতে পারলে তোমার হয়তো আবার ম্যাথস সলভ, বোঝা গেল? তো প্রিলিমস বলো, মেন্স বলো, ম্যাথস নিয়ে ভয় পেও না, রাইট? যারা স্টেট ওরিয়েন্টেড এক্সাম দিচ্ছ, ক্লার্কশিপ বা কেপি, ডাব্লিউপি, তাদের জন্য অ্যারিথমেটিক সেকশন আর পরিমিতি সেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? আর সেন্ট্রালের এক্সামের জন্য এই দুটোর পাশাপাশি ত্রিকোণমিতি, তার পাশাপাশি আমাদের মেনসুরেশনের 3D, তারপর আমাদের তোমার আরও যেগুলো রয়েছে পার্টিকুলার, যেমন তোমার ত্রিকোণমিতির যেরকম আমাদের যে ভ্যালু পুটিং ম্যাথগুলো হয় সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, রাইট? তার পাশাপাশি আমাদের তোমার জ্যামিতির কিছু ম্যাথ পড়ে, কোঅর্ডিনেটের ম্যাথ পড়ে, তো পাই চার্টের ম্যাথ আছে। রেলে যেরকম পাই চার্টের ম্যাথ মোস্ট ইম্পর্ট্যান্ট, রেল এক্সামের জন্য পাই চার্ট কিন্তু খুব দেওয়া হয়, রাইট? তো গ্রাফের অঙ্কগুলো। আর এখন তোমাদের যেটা ফার্স্টেই করতে হবে সেটা কি একটু বলে রাখি, রাইট? দেখো, যারা রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলটাকে প্রথমবার আজকে ভিজিট করছো, প্রত্যেককে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে বেল আইকনটা প্রেস করো যাতে করে ক্লাসের নোটিফিকেশানগুলো সহজে তোমার ফোনে পৌঁছে যায়। আর ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসে একটা করে লাইক করে দাও, বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। দেখো, ম্যাথামেটিক্সের একটা কথা বারবার বলে আসছি যে তোমাদের প্রপার ওয়েতে কমপ্লিট করতে হবে। এবার এটাতে আসার আগে তুমি প্রথমে একটা কাজ করতে পারো, যেটা তোমার খুব জরুরি, চাকরির পরীক্ষায় এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 1 থেকে 30-এর স্কোয়ার, 1 থেকে 30-এর কী করবে, স্কোয়ার, এটা কিন্তু তোমার মুখস্থ চাই, ইয়েস মুখস্থ। আর 1 থেকে 15 এর কিন্তু কিউব, এটা তোমার মুখস্থ চাই। এগুলো তোমার ম্যাথস অ্যান্ড রিজনিং এই দুটোতেই কিন্তু হেল্প করবে, এই 1 থেকে 30-এর স্কোয়ার আর 1 থেকে 15-র কিউব। তার পাশাপাশি যদি নামতা কারোর 20 ঘরের পড়ার মনে নেই, তাহলে সেক্ষেত্রে তুমি নামতাটাকে একটু ভালোভাবে থোরোলি, আরও ভালোভাবে ওরেলি মুখে যাতে ক্যালকুলেশন করতে পারো গুণগুলো, তার জন্য 1 থেকে 30-এর নামতাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলো ম্যাথে তোমার অনেক টাইম হেল্প করবে, বুঝতে পারলে? এই জায়গাগুলো কাভার আপ করতে হবে। দেখবে কিছু বীজগণিতের সূত্র আছে যেগুলো এখন আর বলছি না, তোমাদের ক্লাসে আস্তে আস্তে সব দেবো। তো ম্যাথসের ক্লাসে আজকে যে ইন্ট্রোডাকশন ক্লাসটা দিলাম, কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে ক্লাসটি অবশ্যই লাইক করো, আর তোমাদের লাইক খুব জরুরি। তো ম্যাথামেটিক্সের ক্লাস তোমাদের যেগুলো দেবো আপকামিং ক্লাস 1, ক্লাস 2, সেগুলো প্লেলিস্ট সেকশানে দেওয়া থাকবে, আস্তে আস্তে প্লেলিস্ট তোমাদের করে দেওয়া থাকবে যাতে তোমরা রিভিশন খুব ভালোভাবেও করতে পারো। এগুলো আপকামিং তোমাদের এনটিপিসি, রেলওয়ে এক্সাম, তারপর তোমাদের গ্রুপ ডি, পাশাপাশি পিএসসি, ক্লার্কশিপ, কেপি, ডাব্লিউপি সমস্ত পরীক্ষাতেই সমানভাবে উপকৃত হবে বলে আশা রাখছি। তো ক্লাসগুলো খুব মন দিয়ে করবে, আর অবশ্যই তোমরা এই স্কোয়ার, কিউব এটা কাভার আপ করো। দেন যদি নামতাতে কারোর প্রবলেম হয়ে থাকে সেগুলো করতে পারো। আর যদি তোমাদের কারো দশমিকের যে যোগ বিয়োগগুলো হয়, অর্থাৎ দশমিকের যেটা আমাদের ডেসিমেল যে ফ্র্যাকশনালগুলো হয়, সেটা যদি প্রবলেম থাকে তাহলে আমি ডেসিমেলের একটা ক্লাস দেবো, কারণ ডেসিমেলের অনেক সময় না পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, রাইট, ডেসিমেল থেকে। তো এবার ডেসিমেলের যে অ্যাপ্লিকেশানগুলো বা ওর যে আরও ইজি ওয়েতে কীভাবে করা যেতে পারে, তার জন্য ডেসিমেলের একটা ক্লাস দেবো। আর অ্যারিথমেটিক ক্লাস প্রথম স্টার্ট হবে পার্সেন্টেজ অ্যান্ড দেন রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই দুটো হচ্ছে অ্যারিথমেটিকের মূল, অর্থাৎ গোড়া।
এই দুটো তোমার যখন ঠিকঠাক কাভার আপ হয়ে যাবে তখন তুমি দেখবে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তার পাশাপাশি প্রফিট অ্যান্ড লস, হ্যাঁ, এগুলো দেখবে কীভাবে সেকেন্ডের মধ্যে কোশ্চেন্সগুলো সলভ হয়, রাইট? কারণ রেশিও প্রপোর্শন ভ্যালু ছোটো করবে আর পার্সেন্টেজ কীভাবে অ্যাপ্লিকেশান হবে এগুলো জাস্ট দেখবে। বোট অ্যান্ড স্টিম, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এভরিথিং, অনেক কিছুতেই কিন্তু এর অ্যাপ্লিকেশান হবে, রাইট? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো আর প্রত্যেকে ম্যাথস সাবজেক্টটাকে ভালোভাবে প্রপার ওয়েতে প্র্যাকটিসে আসো এবং আমার চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।